মোহনবাগান কি পারবে কোয়ার্টার ফাইনালে কেরালাকে হারিয়ে সেমিফাইনাল জায়গা করে নিতে? মোহনবাগান কি পারবে তাদের নামের সাথে সুবিচার করতে? না কেরালা তাদের নতুন কোচের ট্যাকটিক্সে বধ করবে বাংলার আরও এক জায়ান্টকে? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টপ স্পোর্টস, যেখানে আমরা আলোচনা করি খেলাধুলা নিয়ে। আগে একটা কথা বলতে চাই, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরে এটা কোনো নতুন কথা নয় যে বারবার টেররিস্টরা এসে অ্যাটাক করবে, আমাদের সেনাবাহিনীর জীবন যাবে, সাধারণ মানুষের জীবন যাবে। এরকমই একটা লজ্জাজনক এবং ঘৃণ্য অপরাধ কালকে হয়েছে, যেখানে 28 জন সাধারণ মানুষ, পর্যটক সহ নিজেদের প্রাণ হারিয়েছে। তার মধ্যে 2জন প্রবাসীও ছিল, বা বিদেশে মানুষ বলা যায়। তো এই লজ্জাকর পরিস্থিতি, এই ভয়াবহ পরিস্থিতির এইসব কাহিনীর শেষ লেখা কবে হবে জানি না। বারবার আর কত সাধারণ মানুষ যাদের কোনো দোষ নেই তারা প্রাণ হারাবে, এই ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়ে এবং সকল মৃত মানুষের আত্মার অনেক অনেক শান্তি কামনা করে এই ভিডিও শুরু করছি। সবার প্রথম যদি স্কোয়াড নিয়ে কথা বলি, তাহলে মোহনবাগান তার মেন স্কোয়াড নিয়ে সুপার কাপে খেলতে যাচ্ছে না, এটা আমরা সবাই জানি। স্কোয়াডে আছে RFDL এর জুনিয়র দলের 12 জন ফুটবলার এবং সিনিয়র দলের কিছু ফুটবলার, যেমন সাহাল, আশিক, সুহেল, দীপেন্দু, ধীরাজ, সৌরভ, দীপক টাংরি, অভিষেক ও গ্ল্যান মার্টিন্স। এবং একমাত্র বিদেশি হিসাবে রয়েছেন নুনো রেইস, যার নিজেকে প্রমাণ করার একটু বাড়তি তাগিদ থাকবে, বিকজ এই গোটা মরশুমে তিনি সেরকমভাবে চান্স পাননি। ACL 2 এর জন্য ওনাকে সাইন করানো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মোহনবাগান ACL 2 থেকে এলিমিনেট হওয়ায় সেরকমভাবে চান্স পাননি নুনো রেইস। তো উনি নিজেকে বাড়তি তাগিদে নিজেকে প্রুফ করার চেষ্টা করবেন মোহনবাগানে একটা স্পট পাওয়ার জন্য মেন টিমে। এবার যদি ফার্স্ট 11-এর কথা ভাবি আমরা এবং কথা বলি, মোহনবাগানের ফার্স্ট 11 কীরকম হতে পারে। মোহনবাগান কালকে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে কলকাতার ফার্স্ট ডিভিশন একটা লোকাল টিমের সঙ্গে, CTSE, যেই দলকে মোহনবাগান 5-1 ব্যবধানে হারিয়েছে, যেখানে হ্যাট্রিক করেছে সোহেল আহমেদ ভাট। তো আমার ধারণা অনুযায়ী কালকে যে দলটা এই CTSEর সাথে খেলেছে, সেই দলই কলিঙ্গ সুপার কাপে কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে, যেখানে গোলে থাকবে ধীরাজ সিং, রাইট ব্যাকে থাকবে সৌরভ ভানুওয়ালা এবং লেফট ব্যাকে থাকবে আমানদীপ। সেন্টার ব্যাকে পেয়ার্ড হবে নুনো রেইস এবং সাথে দীপেন্দু বিশ্বাস, যাদের উপর বেশিরভাগ দায়িত্বটা থাকবে ডিফেন্স সামলানোর। দুটো সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডারে থাকবে দীপক টাংরি এবং অভিষেক সূর্যবংশী, যেখানে দীপক টাংরি মোরাফা রোমিং মিডফিল্ড টাইপের একটা রোল নেবেন। অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে সাহাল আব্দুল সামাদ এবং লেফট উইঙ্গার থাকবেন আশিক কুরুনিয়ান এবং রাইট উইঙ্গার থাকবেন সালাউদ্দিন এবং একমাত্র স্ট্রাইকার হিসেবে থাকবে সোহেল আহমেদ ভাট। তো এই টিমটা কীরকম খেলবে সেটা ট্যাকটিক্সের উপর নির্ভর করবে। এবং ট্যাকটিক্সের কথা এলে, এই টিমের যে কোচ বাস্তব রয়, তিনি ISL-এ হোসে মলিনার অ্যাসিস্ট্যান্ট কোচ। তো এনার খেলানোর মধ্যে যে হোসে মলিনার একটা ছোঁয়া থাকবে সেটা তো আমরা এখন থেকেই ভাবতে পারি, যেমন নিচে থেকে বিল্ড আপ, উইং প্লে, সেখান থেকে ক্রস, তারপরে গোল আর বলকে অ্যাটাক করা। কিন্তু কেরালার বিরুদ্ধে এটা এতটা সহজ হবে না, কারণ কেরালার যে অ্যাটাকিং ট্রানজিশন এবং অ্যাটাকিং যে থ্রেড, সেটা মোহনবাগানের থেকে কিন্তু অনেকটা বেশি। কারণ মোহনবাগান তার মেন টিম নিয়ে যাচ্ছে না, কিন্তু কেরালা তার মেন টিম নিয়েই আসছে। তো মোহনবাগান যদি সেখান থেকে কিছুটা ডিফেন্সিভ ফুটবল খেলে এবং ডিফেন্স বেশি করে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ এটাই সাধারণত খেলা হবে মোহনবাগানের বলে মনে হয়। মোহনবাগানের ডিফেন্স এই ম্যাচে খুবই ভালো পরীক্ষিত হবে এবং মোহনবাগান ডিফেন্সিভ ফুটবল খেলবে। এবার কি ব্যাটেলের কথা যদি বলি, কি ব্যাটেল আমার মনে হয় যে একটাই কি ব্যাটেলের কথা আমি বলবো, কারণ বাকি তো থাকবেই, কিন্তু এই কি ব্যাটেলটার ওপরেই ম্যাচের যে ফলাফল সেটা নির্ধারণ হয়ে যাবে, যেটা হচ্ছে মোহনবাগানের 2 সাইড ব্যাকের সাথে নোয়া সাদাউই।
মোহনবাগানের দুই সাইড ব্যাক কীভাবে নোয়া সাদোয়িকে হ্যান্ডেল করছে তার উপরেই ফলাফলটা ডিপেন্ড করবে, কারণ নোয়াই ওদের মেন শক্তি, আর নোয়াকে নিউট্রালাইজ করতে হবে, নাহলে ইস্টবেঙ্গল যে ভুলটা করেছিল নোয়াকে ইউটিলাইজ না করতে পারা, এবং সেখান থেকেই নোয়াই বলা যায় যে গোটা ম্যাচটাকে একার কাঁধে রেখেই সেল করে দিয়ে চলে গেছে, ইস্টবেঙ্গলকে হারিয়েছে। সো মোহনবাগানের বিরুদ্ধে নোয়া সাদোই খুব একটা ভাইটাল থ্রেট হবে। এর আগের দিন নোয়া সাদোই রাইট উইংয়ে খেলেছিল, তাই জন্য মোহনবাগানের লেফট ব্যাক যে আমানদীপ খেলবে এবং লেফট উইঙ্গার যে আশিক কুরিনিয়ান খেলবে, তাদেরকে একসঙ্গে মিলে নোয়াকে আটকাতে হবে, তাই জন্য এদের ওপর অনেকটাই বেশি দায়িত্ব থাকবে। এবার যদি ফলাফলের কথা চিন্তা ভাবনা করি, আমার মনে হয় যে মোহনবাগান সমর্থকদের এই ফলাফল নিয়ে খুব একটা বেশি চিন্তা করা উচিত নয়, কারণ মোহনবাগান যে টুর্নামেন্টই খেলে সেটা জেতার জন্য নামে, এটা আমরা সবাই জানি। কিন্তু এবারেও কি সেই একই জিনিস? আমার মনে হয় না, কারণ মোহনবাগান আইএসএল লিগ শিল্ড জিতেছে, আইএসএল কাপ জিতেছে, এবং সেখান থেকে এসিএল 2 এর যে স্পটটা সেটা কনফার্ম করেছে। তার কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট এই সুপার কাপকে কিন্তু অতটা বেশি গুরুত্ব দিয়ে দেখছে না, সেটা আমরা সকলেই জানি। তাই জন্য আমরা এই খেলাটা জুনিয়র প্লেয়ারদের জন্য দেখি, জুনিয়র প্লেয়ারদের সাপোর্ট করি, তারা যাতে বেস্ট খেলাটা নিজে দিতে পারে এবং সেখান থেকে মেন টিমে আসার রাস্তা তৈরি করতে পারে, সেই দিকটার উপরেই থাকবে। এবং কিছু ইন্ডিভিজুয়াল প্লেয়ার, নুনো রেইজের মতো, দীপেন্দু বিশ্বাসের মতো, এদের নিজেদের কিছুটা প্রুভ করা থাকবে। দীপেন্দু বিশ্বাস এই কারণেই বলছি, কারণ এই সিজনে যে রবটা উঠেছে যে একজন ভালো ইন্ডিয়ান ডিফেন্ডার আসবে, সেখানে কিন্তু দীপেন্দু বিশ্বাসের গেম টাইমটা কম্প্রোমাইজ হবে। তার জন্য দীপেন্দু বিশ্বাসের একটা নিজেকে প্রুভ করার ব্যাপার থাকবে যে না, আমি ক্যাপেবল এই রোলটার জন্য। তো দেখা যাক কি হয়, ম্যাচের শেষে রিভিউ আসবে, কীরকমভাবে খেলে, কেমন খেলে মোহনবাগান, সেই দিকে আমাদের সকলেরই নজর থাকবে। আর একটা কথা বলার, যে যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো, চাইলে সাবস্ক্রাইব করতে পারো, কারণ এই ধরনের কন্টেন্ট এই চ্যানেলে আসবে এবার থেকে। আর শেয়ার করতে ভুলো না। আর এই চ্যানেলটা যে বানানো, সেটা আমার খেলার প্রতি ভালোবাসা এবং খেলার প্রতি প্রেম এবং নিজের কিছু স্বাধীন মতামত বক্তব্য প্রকাশের জন্য এই প্ল্যাটফর্মটাকে আমি বেছেছি। তোমাদের যদি ভালো লাগে এবং যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, তোমরা সেগুলো কমেন্টে লিখতে পারো। যদি কিছু ভালো লাগে সেটাও কমেন্টে লিখতে পারো, সেখান থেকে আমি মোটিভেট এবং ইন্সপায়ার হব। এবং যদি তোমাদের কিছু সাজেশান থাকে সেগুলো আমাকে দিও, যেটা আমি নিয়ে আমার কন্টেন্টকে আরও বেশি ইমপ্রুভ করতে পারবো এবং তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। আবারও বলি ধন্যবাদ, নমস্কার, চলি।